দেখো মাধ্যমিক 2026-এর জন্য আগের ভিডিওতে আমি অষ্টম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন তুলে ধরেছিলাম। তো এই ভিডিওতে তোমাদের সপ্তম অধ্যায় থেকে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো, ঠিক আছে? টেস্টের আগে যতটুকু পারছি ততটুকু প্রশ্নগুলো কভার দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখো প্রথমেই বলে রাখা ভালো যে এই অধ্যায়, সপ্তম অধ্যায় তোমাদের একটু বেশি 2 নম্বরের প্রশ্ন করে রাখতেই হবে, ঠিক আছে? কেননা এই অধ্যায়ে তোমাদের বিভিন্ন ব্যক্তি সম্পর্কে একটু বেশি ধারণা অর্জন করতে হবে। বিভিন্ন সভা সমিতি কেন উদ্ভব হয়েছিল, কিভাবে কোন ব্যক্তি কিভাবে বিখ্যাত হলো, কেন ইতিহাসে তাদের নাম জড়িয়ে রয়েছে, এইগুলো একটু বেশি করে পড়তে হবে এই অধ্যায় থেকে। তারপর নারী সমাজ, ছাত্র সমাজ, এই সমস্ত তো আছে, ঠিক আছে? এগুলোকে একটু ভালো করে পড়তে হবে এবং 2 নম্বরের প্রশ্নগুলো একটু বেশি করার চেষ্টা করবে। শুধু 7 নম্বর অধ্যায় নয়, সমস্ত অধ্যায়ে 2 নম্বর প্রশ্নগুলো একটু বেশি করে করার চেষ্টা করো। দেখো তোমাদের শর্ট প্রশ্নেও প্রচুর বেনিফিট পাবে এবং তোমাদের অধ্যায়ের বিষয়বস্তুটাও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? সেহেতু 2 নম্বরের প্রশ্নগুলো একটু বেশি জোর দিয়ে পড়ো। তো চলো বেশি দেরি না করে 2 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। উত্তর সহ আলোচনা করে দিয়েছি। যারা এই প্রশ্নগুলো এখনো করতে পারোনি তারা অবশ্যই করে নিও, খাতায় লিখতে পারো, ঠিক আছে? আর যাদের হয়ে আছে তাদের তো আরো ভালো কথা, তাদের রিভিশন হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাবে। দেখো তোমাদের সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। আশা করছি এগুলো কাজে লাগবে, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের রচনা ও অবনীন্দ্রনাথের ভারত মাতার মাধ্যমে ভারতের নারী সমাজের কোন দিক ফুটে ওঠে? দেখো এই অধ্যায়ে ছাত্র সমাজ এবং নারী সমাজের বিষয় প্রচুর আসবে, এগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। দেখো উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার রচিত আনন্দমঠ উপন্যাসে ভারতকে দেশমাতা রূপে উপস্থাপন করেন। তিনি তার অন্যান্য কয়েকটি উপন্যাসে নারী মহিমাকেও তুলে ধরেন। অন্যদিকে অবনীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক অঙ্কিত ভারতমাতা ছবিতে ভারতমাতাকে দেবী ও মানবী রূপে চিহ্নিত করে নারী মহিমাকে তুলে ধরেন। 2 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের অংশগ্রহণের ধরন কি ছিল? এই প্রশ্নটাও অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে রাখো। দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে নারী সমাজের অংশগ্রহণের ধরনগুলি হলো: 1 নম্বর, ঘরের অভ্যন্তরে থেকেই নারীরা এই আন্দোলনে যোগ দিয়েছিলেন বা যোগ দেয়। 2 নম্বর, বিদেশি বস্ত্র বর্জন ও সেই বস্ত্র পুড়িয়ে দেওয়া বা পোড়ানো, দেশীয় কাপড়ের প্রচলন, অরন্ধন দিবস পালন ইত্যাদি কর্মসূচিতে নারীরা যোগদান করেছিলেন বা যোগ দেয়, ঠিক আছে? 3 নম্বর, বিপ্লবীদের আশ্রয়দান, গোপনে সংবাদ ও অস্ত্র সরবরাহের মাধ্যমে নারীরা আন্দোলনের অংশ নিয়েছিলেন। দেখো এইভাবে নারীরা কিন্তু বিভিন্ন দিক দিয়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়েছিলেন। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা কি ছিল? একবারে এই প্রশ্নটা মিস করো না, ঠিক আছে? এই প্রশ্নটাও ভালো করে রাখো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা হলো: 1 নম্বর, নিজে এই আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতী পত্রিকার বিভিন্ন প্রবন্ধ প্রকাশের মাধ্যমে নারী শক্তিকে উজ্জীবিত করতে সচেষ্ট হন। 2 নম্বর, বীরাষ্টমী ব্রত, প্রতাপাদিত্য ব্রত, উদয়াদিত্য ব্রত বিভিন্ন ব্রত প্রচলনের মাধ্যমে বাঙালি যুবকদের লাঠি খেলা, কুস্তি, তরবারি মানে তরোয়াল নিয়ে যে খেলা সেই খেলা, তারপর শরীর চর্চায় উৎসাহ দান করেন। এইভাবে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভূমিকা পালন করেছিলেন, ঠিক আছে? তারপর দেখো ননিবালা দেবী। দেখো প্রথমেই বলেছিলাম যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন তিনি কেমন ভাবে বিখ্যাত হলেন, কেন তার নাম ইতিহাসে রয়েছে, এগুলো একটু বেশি জানতে হবে এই অধ্যায়, ঠিক আছে? সেহেতু ভয় খাওয়ার কোনো বিষয় নেই, একটু ভালো করে পড়লেই কমন পেতে পারবে। দেখো ননিবালা দেবী বিখ্যাত কেন? ননিবালা দেবী ছিলেন বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মেজ পিসি। দেখো এখান থেকে একটা শর্ট প্রশ্ন পেলে, তাহলে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো একটু বেশি করে করলে শর্ট প্রশ্ন আমরা পাবো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে তিনি বিপ্লবীদের আশ্রয়দান ও গোপনে অস্ত্র সরবরাহ করেন। এই অপরাধে তাকে ব্রিটিশ সরকার আটক করে। এই প্রসঙ্গে উল্লেখ্য তার ওপর অমানবিক অত্যাচার চালিয়েও পুলিশ তার কাছ থেকে বিপ্লবীদের কোনো গোপন তথ্য আদায় করতে পারেনি। দেখো তারপর 5 নম্বর, মাদাম কামা বিখ্যাত কেন? বহির্ভারতে বিপ্লবী আন্দোলন সংগঠন ও প্রচলনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ছিলেন মাদাম কামা। তিনি 1907 সালগুলো একটু দেখে রেখো।
তিনি 1907 খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে সমাজতন্ত্রী সম্মেলনে যোগদান করেন। সেখানে তিনি ভারতের স্বাধীনতার প্রতীক রূপে বন্দে মাতরম লেখা তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি ভারতের বিপ্লবীদের জননী নামে পরিচিত। তাহলে দেখো, বিপ্লবীদের জননী নামে কে পরিচিত? মাদাম কামা। ঠিক আছে, শর্ট প্রশ্ন পাবেই, 2 নম্বর প্রশ্ন করলে শর্ট প্রশ্ন দু একটা পাবে। ঠিক আছে, তারপর দেখো, সরোজিনী নাইডু বিখ্যাত কেন? 20 শতকে ভারতের জাতীয় আন্দোলনে অংশগ্রহণকারী অগ্রণী নারী ছিলেন সরোজিনী নাইডু। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি মুথুলক্ষ্মী রেড্ডির সঙ্গে ভারতীয় মহিলা সমিতি স্থাপন করেন। তিনি মহাত্মা গান্ধী পরিচালিত জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের বিশেষ ভূমিকা পালন করেন। দেখো, এইখানে একটা কথা বলি, এই মুথুলক্ষ্মী রেড্ডি বিখ্যাত কেন, এই প্রশ্নটা একটু করে রেখো। ঠিক আছে, মুথুলক্ষ্মী রেড্ডি বিখ্যাত কেন, এই প্রশ্নটা একটু ভালো করে রেখো। তারপর দেখো 7 নম্বর, অসহযোগ আন্দোলনে বি আম্মার ভূমিকা কি ছিল? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও ভালো করে রেখো। দেখো, অসহযোগ আন্দোলনে বা অসহযোগ আন্দোলনকালে অংশগ্রহণকারী মুসলিম নারীদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হলেন মোহাম্মদ আলী ও শৌকত আলীর মা আবাদি বানু বেগম। বি আম্মা নামে পরিচিত এই মহিলা বা এই নারী পাঞ্জাব, পাটনা, ভাগলপুর, আমেদাবাদ সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই আন্দোলনের সমর্থন করেছিলেন। এই আন্দোলন বলতে অসহযোগ আন্দোলনের সমর্থনে প্রচার করেছিলেন। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর, কমলা দেবী চট্টোপাধ্যায় স্মরণীয় কেন? জাতীয় কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত বিশিষ্ট নেতা ছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। এখান থেকেও দেখো একটা শর্ট প্রশ্ন আমরা পেলাম। ঠিক আছে, তিনি ছিলেন নিখিল ভারত মহিলা সম্মেলনের প্রথম সাধারণ সম্পাদক। পরবর্তীকালে তিনি এই প্রতিষ্ঠানের সভানেত্রী হন। দেখো, এই গোটাটায় এই উত্তর জুড়েই আমরা শর্ট প্রশ্ন পেয়ে গেলাম, তো এইগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। তারপর 9 নম্বর, আইন অমান্য আন্দোলনে বাংলার নারীদের কর্মসূচি কী ছিল? আইন অমান্য আন্দোলনকালে বাংলার নারীদের কর্মসূচির বিভিন্ন দিকগুলি হলো: 1 নম্বর, মেদিনীপুরের ঘাটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানে নারীরা সরকারি আইন অমান্য করে লবণ প্রস্তুত ও তা বিক্রয়ের ব্যবস্থা করে। 2 নম্বর, জাতীয়তাবাদী ভাবধারার প্রসার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি নারী শিক্ষার প্রসার, গ্রামীণ শিল্পের বিকাশ ও অস্পৃশ্যতা দূরীকরণ কর্মসূচির ওপর নারীরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিল। তারপর 10 নম্বর, ভগিনী সেনা কি? ভারত ছাড়ো আন্দোলনকালে বাংলার মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামীণ মহিলারা ব্রিটিশ বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালানোর জন্য নারী সংগঠন তৈরি করে। এইরূপ সংগঠন ভগিনী সেনা নামে পরিচিত। তাহলে বোঝা গেল, দেখো, ভারত ছাড়ো আন্দোলনকালে বাংলার মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামীণ মহিলারা ব্রিটিশ বিরোধী প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য, যাতে এই সংগ্রাম থেমে না যায়, যাতে চলতে থাকে, সেই চালিয়ে যাওয়ার জন্য নারী সংগঠন তৈরি হয়। নারীরা একটা সংগঠন তৈরি করে, এই রূপ সংগঠনের নামই ছিল ভগিনী সেনা। এই ভগিনী সেনার অনেক নারী জেলবন্দী হন এবং তাদের ওপর বিভিন্ন অত্যাচার চালানো হয়। ঠিক আছে, তারপর দেখো 11 নম্বর, মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন? এই প্রশ্নটা তো মানে কি বলবো, সবাই বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুক থানা ও কোর্ট চত্বর দখল অভিযানের উদ্দেশ্যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে 4টি মিছিল এসেছিল। এই মিছিলের মধ্যে একটির নেতৃত্বে ছিলেন 73 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। আর মাতঙ্গিনী হাজরা বয়স কত? 73 বছর। ঠিক আছে, যদি খুব কঠিন প্রশ্ন করে তাহলে এটা শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, খুব চান্স কম থাকে, কিন্তু যদি বেশি কঠিন করে দেয় তাহলে এরকম আসতে পারে। তারপর দেখো, অভিযানকালে তিনি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন ও পুলিশের গুলিতে জখম হন ও মারা যান। তার এই সাহসিক অভিযানের কারণে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত। তারপর দেখো 12 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ কি?
বিপ্লবী লীলা রায় 1923 খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠা করেন দীপালি সংঘ। এর উদ্দেশ্য ছিল বিপ্লবী আন্দোলনের জন্য নারীদের প্রস্তুত করা, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রস্তুত করা। ঠিক আছে, এখানে নারীদের লাঠি খেলা, শরীর চর্চা ও অস্ত্র চালানো, বিভিন্ন রকম অস্ত্র শস্ত্র চালানো, এগুলো শিক্ষা দেওয়া হতো। তারপরে অস্ত্র শস্ত্র জোগাড় এবং বৈপ্লবিক কর্মকাণ্ড পরিচালনায় শিক্ষা বা বৈপ্লবিক কর্মকাণ্ড পরিচালনার শিক্ষা দেওয়া হতো এই দীপালি সংঘে। এভাবে এই সংঘ নারী বিপ্লবীদের বা নারী বিপ্লবের জন্য এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। এবার দেখো 13 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? দীপালি সংঘের অন্যতম সদস্য ও বাংলার বিপ্লবী নারী ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনের সহকারিণী ছিলেন। তার নেতৃত্বে একদল বিপ্লবী চট্টগ্রামে পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হলেও তিনি বিষ খেয়ে আত্মত্যাগ করেন। কেন বিষ খেয়ে আত্মত্যাগ করেন? তিনি পুলিশের কাছে ধরা পড়ে গেছিলেন, মানে তিনি গুলিবিদ্ধ হয়ে গেছিলেন। ঠিক আছে, এবার তিনি যদি কোনো তথ্য, এই বিপ্লবীদের কোনো তথ্য যদি পুলিশের সামনে বলে দিতেন, সেই জন্য তিনি বিষ খেয়ে আত্মত্যাগ করেছিলেন। তাহলে দেখো, পুরুষের সাথে সাথে মহিলারাও কিন্তু আমাদের দেশের জন্য প্রচুর কিছু করে গেছে। ঠিক আছে, এমনটা নয় যে শুধুমাত্র পুরুষরাই করেছে, মহিলারাও কিন্তু তাদের প্রাণের ঝুঁকি নিয়ে প্রচুর কাজকর্ম করেছে এবং বিভিন্ন মহিলারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন। তার মধ্যে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম পেলাম। ঠিক আছে, এরকম বিভিন্ন মহিলারা রয়েছেন। তারপর দেখো কল্পনা দত্ত। কল্পনা দত্ত বিখ্যাত কেন? কল্পনা দত্ত ছিলেন চট্টগ্রামের বিখ্যাত বিপ্লবী নারী। বিপ্লবী নির্মল সেনের সঙ্গে পরিচয় সূত্রে তিনি বিপ্লবী আন্দোলনে যোগ দেন এবং বিপ্লবী দলের গোপন কাজকর্ম ও অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার দায়িত্ব পান। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত থাকায় তার যাবজ্জীবন কারাদণ্ডও হয়। তিনি বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত। তাহলে দেখো, এখান থেকে একটা শর্ট প্রশ্ন পেয়ে গেলাম যে বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত? কল্পনা দত্ত। ঠিক আছে, চলো 15 নম্বর প্রশ্ন, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ রেজিমেন্ট কি? দেখো, সুভাষচন্দ্র বোস কর্তৃক গঠিত আজাদিন ফৌজের, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, আজাদিন ফৌজের এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ব্রিগেড। 1943 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই বাহিনীতে সমাজের বিভিন্ন স্তরে প্রায় 1500 নারী যোগ দিয়েছিলেন। যুদ্ধের কলা কৌশলে প্রশিক্ষিত এই বাহিনীর নেতৃত্ব দেন লক্ষ্মী স্বামীনাথন। তাহলে দেখো, কত সংখ্যক নারী আমাদের দেশের জন্য দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, তাদের একটাই লক্ষ্য ছিল, মানে যে কোনো রকমে ব্রিটিশ বিতাড়ন। ঠিক আছে, আমাদের ভারত থেকে ব্রিটিশদের তাড়ানো। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনকালে ছাত্ররা কিভাবে বয়কট আদর্শকে কাজে পরিণত করে? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে ছাত্ররা বিভিন্ন প্রতিবাদী সভা সমিতিতে যোগদান করে এবং বিদেশি পণ্য বয়কট, স্বদেশি দ্রব্য প্রচারে তারা সক্রিয় ভূমিকা পালন করে। দেখো, বেশিরভাগ এই যে বয়কট বিষয় যখন উঠে আসছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে বিদেশি পণ্য বয়কট এবং স্বদেশি পণ্যকে প্রচার করা হচ্ছে। কেন প্রচার করা হচ্ছে? যাতে স্বদেশের, আমাদের দেশের পণ্যগুলো একটু উন্নত হয় এবং দেশের নিজস্ব যে অর্থনৈতিক ভিত্তি সেটা আরও মজবুত হয়, যাতে আমাদের স্বদেশের যে সমস্ত শিল্পীরা রয়েছেন, কৃষকরা রয়েছেন, এই শিল্পীরা, কৃষকরা, শ্রমিকরা যাতে একটু অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হন। ঠিক আছে, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। এবার দেখো, বাংলার বিভিন্ন স্থানে তারা 75টি শাখার মাধ্যমে স্বদেশি দ্রব্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করেন। পাশাপাশি তারা সরকারি স্কুল কলেজ বয়কট করেন। তারপর 17 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি
কেন প্রতিষ্ঠিত হয়? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। 17 নম্বরটা, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে ছাত্র সমাজের বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর সূত্র ধরেই 1905 খ্রিস্টাব্দের 4ই নভেম্বর সিটি কলেজের ছাত্র শচীন্দ্র প্রসাদ বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন। মানে কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে যে সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল তাকে বলা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি। এর উদ্দেশ্য কি ছিল? দেখো, এর উদ্দেশ্য ছিল সরকারি আদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ও শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষা ব্যবস্থা করা। মানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে বহিষ্কৃত করে দেওয়া হয়েছিল এবং শাস্তি দেওয়া হয়েছিল, তাদেরকে বিকল্প একটা শিক্ষা ব্যবস্থা বা তাদেরকে একটা শিক্ষা দান করার যে ব্যবস্থাপনা সৃষ্টি করার উদ্দেশ্য ছিল, তার জন্যই কিন্তু এই অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো 18 নম্বর, আজাদ ট্রেন কি? এটা একটু ভালো করে পড়ে রেখো, আজাদ ট্রেন কি? ভারত ছাড়ো আন্দোলনকালে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ট্রেনের দখল নেয় এবং এর নাম দেয় আজাদ ট্রেন। এই ট্রেনে চড়ে তারা উত্তরপ্রদেশের শেরপুর অঞ্চলে পৌঁছায় এবং সেখানে কৃষক আন্দোলনের শক্তি বৃদ্ধি করে। তাহলে দেখা যাচ্ছে যে ছাত্ররা শুধুমাত্র নিজেদের মানে সুযোগ সুবিধা ভাবছে না, নিজেরাই নিজেদের যে আন্দোলন সেখানেই শুধুমাত্র থেমে থাকছে না, কৃষকদের পাশে গিয়েও দাঁড়াচ্ছে। কৃষক আন্দোলনের শক্তি বৃদ্ধি করার জন্য উত্তরপ্রদেশের শেরপুর অঞ্চলেও তারা কিন্তু পৌঁছে গিয়েছিল। তাই ভারত ছাড়ো আন্দোলন সময়ে আজাদ ট্রেন এক বিশেষ স্থান অধিকার করেছিল। ব্যাস। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, মুজাফফরপুর ঘটনা কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিপ্লবী আন্দোলনে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের ক্ষেত্রে প্রধানতম উদাহরণ হলো মুজাফফরপুর ঘটনা। মুজাফফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বোমা নিক্ষেপ করেন, কিন্তু দুর্ভাগ্যবশত মিস কেনেডি ও তার কন্যা নিহত হন। এই বোমা নিক্ষেপ করার জন্য তারা দুর্ভাগ্যবশত নিহত হন। এই ঘটনায় মুজাফফরপুর ঘটনা নামে পরিচিত। তারপর 20 নম্বর, বেঙ্গল ভলেন্টিয়ার্স কি? 1928 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনকালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত এক স্বেচ্ছাসেবক বাহিনী কিছু সদস্যকে নিয়ে বিপ্লবী হেমচন্দ্র ঘোষ ঢাকায় একটি ভলান্টিয়ার্স দল গঠন করেন। এই বেঙ্গল ভলান্টিয়ার্স দল বিভি গোষ্ঠী নামেও পরিচিত ছিল। তাহলে দেখো, বিভি গোষ্ঠী নামে কোন দল পরিচিত ছিল? বেঙ্গল ভলান্টিয়ার্স দল পরিচিত ছিল, ঠিক আছে। এই দলের দুঃসাহসিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনয় বাদল দীনেশের আলিন্দ যুদ্ধ, যেটা তোমাদের আগের বছরে মানে 2025-এ এই আলিন্দ যুদ্ধ কিন্তু 2 নম্বরের প্রশ্ন হিসেবে এসেছিল, ঠিক আছে, প্রথমেই এসেছিল। বেশ। 20 নম্বর হলো 21 নম্বর, সূর্য সেন বিখ্যাত কেন? মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, ঠিক আছে। সূর্য সেন কোনোভাবে বাদ দেওয়া চলবে না। বাংলার বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে বিখ্যাত ঘটনা হলো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন। এই ঘটনার নায়ক ছিলেন কে? না, মাস্টারদা নামে পরিচিত সূর্য সেন। 1930 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের পর বিপ্লবীরা চট্টগ্রামে বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করেন। এই ঘটনার কিছুদিন পরেই সেই বিপ্লবীরা ধরা পড়ে যান এবং 1933 খ্রিস্টাব্দে সূর্য সেনও ধরা পড়েন। বিচারে তার কি হয়? না, ফাঁসি হয়। বেশ। এবার 22 নম্বর, রশিদ আলী দিবস কি? 1986 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি ব্রিটিশ সরকার আজাদ হিন্দ ফৌজের এক সেনা অফিসার ক্যাপ্টেন আব্দুল রশিদের বিচারের ব্যবস্থা করে। এর প্রতিবাদে পরের দিন কলকাতায় ব্যাপক ছাত্র বিক্ষোভ ও ধর্মঘট সংগঠিত হয় এবং প্রকাশ্য সংঘর্ষে 48 জন নিহত ও 300-রও বেশি ছাত্র আহত হন। এই ঘটনার প্রতিবাদে 12ই ফেব্রুয়ারি কলকাতায়
বন্ধ পালিত হয়, যা রশিদ আলী দিবস নামে পরিচিত। রশিদ আলী দিবসও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এটা মানে আসার মতো একটি প্রশ্ন বলতে পারো। তারপর দেখো 23 নম্বর প্রশ্ন, বীণা দাস স্মরণীয় কেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সমস্ত প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলোই বেশিরভাগ দেয়, এই প্রশ্নগুলোই করতে হবে। কে কেন স্মরণীয়, কেন বিখ্যাত, ঠিক আছে? এগুলো একটু ভালো করে পড়তে হবে। কলেজ ছাত্রী বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের সময় সেনেট হলে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য গুলি করেন। জ্যাকসন অল্পের জন্য হলেও বেঁচে যান এবং জ্যাকসনকে হত্যার প্রচেষ্টার অভিযোগে বীণা দাসের 9 বছর সশ্রম কারাদণ্ড হয়। এভাবেই বীণা দাস বিপ্লবী মর্যাদা লাভ করেন এবং এই কারণে তিনি স্মরণীয় হয়ে আছেন। তাহলে আমাদের ভারতীয় নারীদের সাহসও কিন্তু প্রচুর ছিল, ঠিক আছে? তারপর দেখো 24 নম্বর, দলিত নামে কারা পরিচিত? এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় দেয়, টেস্টে বলো ফাইনালে বলো, মানে আসার মতো একটা প্রশ্ন। দলিত নামে কারা পরিচিত? ভারতে বর্ণ ব্যবস্থা যুক্ত সমাজ ব্যবস্থায় উচ্চ বর্ণের দ্বারা নিম্ন বর্ণের হিন্দু বা অস্পৃশ্যরা, যারা পঞ্চম জাতি নামে পরিচিত ছিল, এরা শোষিত ও অত্যাচারিত হতো এবং এদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার ছিল না। এরা সমস্ত দিক থেকেই সামাজিকভাবে পিছিয়ে ছিল। এইরূপ অস্পৃশ্যরাই ঔপনিবেশিক শাসনকালে দলিত নামে পরিচিত হয়। বেশ, এবার শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে শেষ প্রশ্ন, নমশূদ্র নামে কারা পরিচিত? 25 নম্বর প্রশ্ন, নমশূদ্র নামে কারা পরিচিত? দেখো, পূর্ব বাংলার খুলনা, যশোর, ফরিদপুর ও বরিশালের প্রান্তিক কৃষিজীবী সম্প্রদায় নমশূদ্র নামে পরিচিত। সামাজিক দিক থেকে এরা ছিল হিন্দু সমাজের অস্পৃশ্য এবং পিছিয়ে পড়া সম্প্রদায়। এইরূপ সামাজিক বৈষম্য থেকে মুক্তি পেতে তারা যে আন্দোলন গড়ে তোলে তা নমশূদ্র আন্দোলন নামে পরিচিত। ব্যাস, এই তোমাদের শেষ 7 নম্বর সপ্তম অধ্যায়ের, ঠিক আছে? এই গেল তোমাদের সপ্তম অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ 25টা মতো প্রশ্ন দিলাম। এর বাইরে প্রচুর প্রশ্ন আছে, ওইগুলো পড়ে রাখতে পারো, কিন্তু এগুলো ভালোভাবে দেখে রাখো। আশা করছি এর মধ্যে কিছু কমন পাবে টেস্ট এবং ফাইনালে, ঠিক আছে? সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ভালো করে একটু দেখে রেখো। বেশ, চলো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।